প্রিয় দর্শক, দিশা অনুষ্ঠানের আরও একটি নতুন পর্বে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় ভারতমালা প্রকল্প। এই প্রকল্পটি যেমন দেশবাসীর কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তেমনি ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করবার ক্ষেত্রেও এই প্রকল্পটি অনেক বড় জায়গা রাখে। 2015 সালে ভারত সরকারের সড়ক ও মহাসড়ক পরিবহন মন্ত্রী শ্রী নীতিন গডকরিজি এই প্রকল্পটির প্রথম প্রস্তাব রেখেছিলেন। তারপর 2017 সালের জানুয়ারি মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তথা ভারত সরকার সমগ্র দেশের সড়ক উন্নয়নের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পটি চালু করার মূল উদ্দেশ্য ছিল দ্রুত পণ্য ও যাত্রী পরিবহন নিশ্চিত করা, অর্থনৈতিক করিডর তৈরি করা এবং সীমান্ত ও গ্রামাঞ্চলগুলিকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা। এই প্রকল্প নিয়ে আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে। কেন এই প্রকল্পকে আনা হলো, এত টাকা বরাদ্দ করা হয়েছে কেন, এই প্রকল্প থেকে ভারতবাসী কি উপকার পাবে, কিভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে, এই সমস্ত আপনাদের প্রশ্ন নিয়েই কিন্তু আমাদের আজকের পর্বটি। তাই ভারতমালা প্রকল্প সম্বন্ধে যদি আপনাদের বিশদে জানতে হয় তাহলে অবশ্যই কিছুক্ষণ তো আমাদের সঙ্গে আপনাদের থাকতেই হচ্ছে। আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা প্রথমে পরিচিত হয়ে নিই। সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর পঙ্কজ কুমার রায়, অধ্যক্ষ যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। নমস্কার স্যার। কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। সমস্ত দর্শনার্থী। সঙ্গে রয়েছেন আরও একজন অতিথি, সর্বজিৎ রয়, কস্ট অ্যাকাউন্টেন্ট। নমস্কার। কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আপনাকেও স্বাগত জানাই। সঙ্গে বন্ধুরা, আপনারা তো আমাদের সঙ্গে সবসময় ছিলেন, আজও আছেন আমরা জানি। আজকের আলোচ্য বিষয় খুব গুরুত্বপূর্ণ, তাই আপনাদের যদি কোনো প্রশ্ন, কোনো মতামত থাকে, স্ক্রলে মানে আমাদের স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা কিন্তু টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে জুড়ে যেতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। আমরা প্রত্যেক অনুষ্ঠানে বলি আপনাদের মতামত আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানটি আপনারা এই মুহূর্তে ডিডি বাংলার ইউটিউব চ্যানেলেও সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। আপনারা যদি এই অনুষ্ঠানটি টেলিভিশনের পর্দায় নাও দেখেন তাহলে নিজের মোবাইলে দেখতে পারেন, এবং অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল বুধবার সকাল 9:30টায়। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে সরাসরি আলোচনায় যাব। আমি আজকে স্যারকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাইব। স্যার, প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে যাব, যে ভারতমালা প্রকল্প যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয়, কেন্দ্র সরকারের এটি একটি অনেক বড় প্রকল্প, তো এই প্রকল্পটা যখন নিয়ে আসা হলো তার একটা প্রেক্ষাপট নিশ্চয়ই তৈরি ছিল এবং একটা উদ্দেশ্যও ছিল। কি উদ্দেশ্য ছিল বলে আপনার মনে হয়? দেখুন, আমাদের ভারতমালা প্রকল্পটা বুঝতে হলে এই প্রকল্পটা শুরু হয়েছিল ফেজ 1 2017 সালে। এর আগে 1999 সালে অটল বিহারী বাজপেয়ী গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, যেটা তার একটা সূচনা করেছিলেন, স্বর্ণ চতুর্ভুজ। সেই যোজনায় কলকাতা, মুম্বাই, দিল্লি এবং চেন্নাইকে যুক্ত করা হয়েছিল, সারা ভারতবর্ষকে। সেটা একটা পর্যায়ের কাজ ছিল। তারপর ভারতমালা প্রকল্পের মধ্যে দিয়ে সড়কের বিভিন্ন অংশ, প্রায় গোল্ডেন কোয়াড্রিল্যাটারে যদি 5845 কিলোমিটার, সেটা প্রায় 34,800 কিলোমিটার। মানে ভাবা যাচ্ছে না, প্রায় 6 গুণ বেশি তার বটলনেক, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। মানে আজকের পৃথিবীতে একটা কথা আছে, অর্থনীতিরা বলেন যে সাধারণ মানুষ বাসে, ট্রামে, ট্রেনে, বিমানে তারা যাতায়াত করে, আর অর্থনীতিবিদরা তারা পরিকাঠামোর মধ্যে দিয়ে যাতায়াত করে। পরিকাঠামো হচ্ছে অর্থনীতির প্রাণভোমরা। যদি পরিকাঠামো ভালো না হয়, আমরা জানি যে, আমি যদি একটা দুটো ঘটনা বলি, যে কৃষকের যে ফসল তার বাজারজাতকরণ না করার জন্য পেরিসেবল আইটেম ভারতবর্ষে প্রায় 25% নষ্ট হয়ে যায়। কিছুটা খেতে নষ্ট হয়, কিছুটা বিভিন্ন বিপণন কেন্দ্রের আগে সেগুলো নষ্ট হয়ে যায়। ফলে এই গতি সঞ্চারের খুব প্রয়োজন, এবং যে কারণের জন্য যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ফেজ 1-এ কাজটা শুরু হয়েছে, সেই কাজের একটা
পর্যায়ের পরে আমরা ফেজ 2 কাজও শুরু করে দিয়েছি 5 বছরের পর থেকে, তারও কাজ শুরু হয়েছে এবং একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যে মোটামুটি এই 34,800 কিলোমিটারের মধ্যে প্রথম যে 26,425 কিলোমিটার, তার মধ্যে আবার 19,826 কিলোমিটারের কাজ সম্পূর্ণ হয়েছে। এবং এই যে ভারতমালা প্রকল্প, এই ভারতমালা প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গের জন্য 6টা জেলা যুক্ত হয়েছে। আমাদের সঙ্গে বারাণসীর যে একটা যাত্রা, সেটা 6 ঘন্টার মধ্যে পৌঁছানো সম্ভবপর হবে এবং বটলনেক, স্পিড, এই সবটা, যদিও এই প্রকল্পটা শুধু একা নয়, আপনারা জানেন যে ভারত সরকার প্রায় 100 লক্ষ কোটি টাকা হচ্ছে এই বিভিন্ন প্রকল্পের জন্য খরচ করেছে। আজকে যে অর্থনৈতিক, আমরা মনে রাখতে হবে যে ব্রিটিশরা ভারতবর্ষে আসার আগে ইকোনমিতে ভারতবর্ষের কন্ট্রিবিউশন ছিল 24% পৃথিবীর, অর্থাৎ ওয়ার্ল্ড জিডিপির 24%। আর ব্রিটিশরা যখন চলে যায়, মানে 1757 থেকে আমি 1947 যখন চলে যায়, তখন ওয়ার্ল্ড ইকোনমিতে আমাদের মানে অংশগ্রহণ ছিল মাত্র 4% ওয়ার্ল্ড জিডিপি। এবং ব্রিটিশরা ভারতবর্ষকে জুড়ে ছিল, সেটা হচ্ছে রেলপথের মাধ্যমে। এত যোগাযোগ ব্যবস্থা, স্বাধীনতা আন্দোলনের অ্যাক্সিলারেশন সবটাই ঘটেছে এই যোগাযোগ ব্যবস্থার মধ্যে দিয়ে। কিন্তু সেটা যথেষ্ট ছিল না এই বিরাট ভারতবর্ষকে, খণ্ডিত ভারতবর্ষকে সংযুক্ত করার জন্য। পরেই যে অটল বিহারী বাজপেয়ীর এই পরিকল্পনার সঙ্গে নরেন্দ্র মোদীর এই পরিকল্পনা, শুধু ভারতমালা নয়, সাগরমালা, গতিশক্তি, সমস্ত একটা অ্যাডমিক্সচার হয়ে ভারতবর্ষের অর্থনীতির আজকে আমরা যে নতুন করে চতুর্থ অর্থনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছি এবং পারচেজিং পাওয়ার প্যারিটিতে আমরা যে 3য় স্থানে এসেছি, এটা সম্ভব হয়েছে এই প্রকল্পগুলোর কার্যকারিতা বৃদ্ধি পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক ভালো সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন। আমি সর্বজিৎ স্যারের কাছে যাব। স্যার, এই প্রকল্পটি, ভারতমালা প্রকল্পটির ঠিক পরিকল্পনাটা কি ছিল? প্রথম কথা হচ্ছে, ভারতমালা প্রকল্প হচ্ছে একটা মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটা প্রকল্প। ভারতমালা প্রকল্পর তৈরি হয়েছিল, আগেই পঙ্কজ স্যার বলেছেন যে এটা গোল্ডেন কোলাটারাল যে পরিকল্পনার জন্য সোনালী চতুর্ভুজ, তারপর থেকে এটা নামটা আলাদাভাবে চেঞ্জ করে এটাকে ন্যাশনাল হাইওয়ের সাথে বিভিন্ন জেলার সাথে যুক্ত করা হয়েছে। মূল উদ্দেশ্য একটাই ছিল যে আপনার সমস্ত যে পোর্ট বা আপনার সমুদ্র বন্দর বা নদী বন্দর যা আছে তার সাথে রাস্তার যোগাযোগ তৈরি করা। তার কারণ কি, ইকোনমিক্যালি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা রাস্তা হচ্ছে, সেই রাস্তার সঠিক দিশা কোথায় গিয়ে পৌঁছবে, রাস্তা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করবেন বা রাস্তা দিয়ে আপনি আপনার পর্যটনকে বাড়াবেন, তো পর্যটনের নিয়ারেস্ট যে লাস্ট মাইল যে কানেক্টিভিটি, সেটা ঠিকভাবে যোগাযোগ হচ্ছে কিনা। এর একটা এম, আপনার সারা ভারতবর্ষে যত ডিস্ট্রিক্ট ক্যাপিটালগুলো আছে জেলার, তার সাথে এর যোগাযোগ তৈরি করা। এই যোগাযোগ তৈরি করলে যেমন আপনার অর্থনীতির প্রকৃত দিশা তৈরি হবে, মানুষ যাতায়াত করবে। তার যাতায়াত করতে গেলে মানুষের প্রথম কথা যে আপনাকে টাইমটা কম লাগবে। এই টাইমটা কম লাগার জন্যে আপনি যে কোনো জায়গা, যেটা আজকে 12 ঘন্টা লাগতো, সেটা আজকে 6 ঘন্টা। উনি একটা প্রকল্পের নাম বললেন যে বারাণসী কলকাতা। বারাণসী কলকাতা একটা বড় প্রজেক্টের মধ্যে এটা ভারতমালা প্রজেক্টে আছে। আর তার থেকে বড় কথা, এছাড়াও পশ্চিমবঙ্গে আরও 1-2টো ভারতমালা প্রকল্পের আরও সড়ককে যোগাযোগ করা হয়েছে। একটা হচ্ছে খড়গপুর শিলিগুড়ি ইকোনমিক করিডর তৈরি করা হয়েছে। আপনাদের কলকাতা শহরের কাছে একটা কোনা এক্সপ্রেসওয়ে আছে, সেটাকেও ওই মেন করিডরের সাথে, শহরের সাথে যোগাযোগ করার জন্য ওখানে একটা লেনিং তৈরি করে সেটাকে যোগাযোগ করেছে। তো এটা সারা ভারতবর্ষ যদি আপনি তাকান, সারা ভারতবর্ষে মানে যে যে স্টেটগুলো আছে, প্রতিটা স্টেটে এই প্রজেক্ট তার বিভিন্ন রকম ভাবে তার প্রোগ্রেস আছে। যেমন আপনি যদি মনে করেন সবথেকে বেস্ট প্রোগ্রেস হচ্ছে গোয়া, হয়তো গোয়া ছোট জায়গা বলে, এবং এইটার মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ,
পশ্চিমবাংলায়, এগুলোকে বিভিন্ন স্টেজে ভাগ করতে পারেন যে এগুলো সবথেকে ভালো পারফরমেন্স কোন স্টেটের, মাঝারি কোন স্টেটের এবং খারাপ মোটামুটি বিরাটভাবে এগোয়নি কোন স্টেটের। বাট এটা এমন একটা প্রজেক্ট যেটাতে এটার সাথে আরেকটা সবথেকে বড় জিনিস যেটা করেছেন প্রধানমন্ত্রী, এটা চালু হয়েছিল 2017 সালে, আর একটা 2021 সালে পিএম গতিশক্তি বলে প্রজেক্ট এসেছে। সেটা হচ্ছে ডিজিটাইজেশন, মানে আপনি দেখতে পাবেন আপনার খাতা কলমে যে 16টা মিনিস্ট্রিকে একসাথে ওর সাথে যুক্ত করা হয়েছে, যে কোথায় বোটলনেক রয়েছে, কোথায় প্রবলেম রয়েছে, কিভাবে এটাকে আরও সুন্দর করলে যে মানুষের কাছে এবং মানুষের প্রয়োজনে যেটা ইকোনমির জন্য যেটা তৈরি করছে সেটা আরও কত টেকনোলজি ড্রাইভিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, জিএস সিস্টেম। পঙ্কজ স্যারের কাছে যাই। স্যার, এক্ষুনি আপনি বলছিলেন গতিশক্তি প্রকল্পটি, এটাও তো অনেক বড় প্রকল্প। তো এই অনুষ্ঠানে আমরা গতিশক্তি প্রকল্প নিয়ে আলোচনাও করেছি, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টাও করেছি প্রকল্পটি। তো আজকে আমরা জানবো যে এই ভারতমালা প্রকল্প এবং গতিশক্তি প্রকল্প প্রায় একই রকম, কিন্তু এদের মধ্যে তো একটা পার্থক্য কিছু আছে, সেই পার্থক্যটা কি? দেখুন, ভারতমালা প্রকল্প এর মধ্যে দিয়ে সড়ক পরিবহনটা, সড়ক ব্যবস্থাটাকে ত্বরান্বিত করা, যার ফলে কৃষি, শিল্প, বাণিজ্য এবং পর্যটন সব কিছু উপকৃত হচ্ছে এবং অর্থনীতিতে গতি আসছে। এর মধ্যে দিয়ে সাগরমালা প্রকল্প, সে তাতেও প্রায় ৭৫০০ কিলোমিটার বিভিন্ন পোর্টগুলোকে যুক্ত করা হয়েছে এবং তার প্রজেক্ট প্রায় ৮৩৯টা প্রজেক্টকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তার মধ্যে ২৭২টা প্রজেক্টের কাজ সম্পূর্ণ হয়েছে। স্যার, একটু বিরত করব, আমাদের সঙ্গে একজন বন্ধু এসে গেছেন। হ্যালো হ্যালো হ্যালো, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যাঁ, নমস্কার সঞ্চালিকা দিদিভাই, এবং নমস্কার জানাই মাননীয় অতিথিবৃন্দ, আপনাদের নমস্কার। নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে স্যারদের কাছে, যে যদি ভারতমালা প্রকল্প হচ্ছে, তো এতে কতটা কর্মসংস্থান হতে পারে, বেকার যুবক যুবতীদের বা বিভিন্ন লোকের কর্মসংস্থান হতে পারে, এইটা জানা। একটা ধরুন জমির অধিগ্রহণ করতে গিয়ে অনেক সময় তো অনেক সাধারণ মানুষের তো জমি নিতে হয়, জনস্বার্থের ক্ষেত্রে তাদের আর্থিক ক্ষতিপূরণ তারা কি কতটা পাবে বা কি পেতে পারে, বা তাদের আর্থিক যদি যে ক্ষতি হয় সেটা কিভাবে পূরণ হবে, এই দুটো সম্বন্ধে একটু জানতে চাই। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। স্যার, ওনার উত্তরটা মূল বিষয়টা হচ্ছে, দেখুন বিষয়টা যে এই প্রকল্পগুলো প্রথম হচ্ছে জমি অধিগ্রহণ। জমি অধিগ্রহণের ক্ষেত্রে বেশি সমস্যা আমাদের রাজ্যের। বিগত সরকারের সময় সহযোগিতার অভাব ছিল, সেটা ভারতমালা বলুন, সাগরমালা বলুন। সাগরমালার ক্ষেত্রে অসহযোগিতা, যে ধরনের বিভাগীয় সহযোগিতা দরকার সেটা। আর সড়ক পরিবহনের ক্ষেত্রে, ভারতমালার ক্ষেত্রে আমরা দেখলাম জমি অধিগ্রহণ বা গতিশক্তি প্রকল্পকে কার্যকরী করার জন্য ৪৬টা বিভাগকে সংযুক্ত করা হয়েছে ১০০ লক্ষ কোটি টাকার প্রকল্পে। তার ডিজিটাইজেশন, মানে আমরা দেখছি যে অর্থনীতিতে সবচেয়ে বড় কথা, বিশ্ব দরবারেও ভারতের প্রতিনিধিরা বারবার বলছেন যে আমাদের যে ই কনসাসনেস, এই ই কনসাসনেসটা পুরোটা তৈরি হয়নি, যাকে আমরা বলি ই রেডিনেস। এই ই রেডিনেসের অভাবটা একটা বড় কারণ। তা সত্ত্বেও এটাকে অতিক্রম করে জমি অধিগ্রহণের ক্ষেত্রে উপযুক্ত যে অর্থ দেওয়া, যে বিষয়টা শুরু হয়েছিল সিঙ্গুর আন্দোলনের সময়, সেখানে আমরা গুজরাটে এটা দেখিনি, অথচ পশ্চিমবঙ্গে দেখছি কেন। তারা, আমি একটা অ্যানালিসিস পেয়েছি, সেটা হচ্ছে গুজরাটের ক্ষেত্রে ফিউচার প্রাইসে জমি অধিগ্রহণ করা হয়, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আন্ডার মার্কেট প্রাইসে জমি অধিগ্রহণ করা হয়। জমি অধিগ্রহণের ক্ষেত্রে অন্য রাজ্যগুলোতে কর্মসংস্থানকে যুক্ত করা হয় যারা ক্ষতিগ্রস্ত পরিবার। আমাদের ক্ষেত্রে স্বার্থটাকে, রাজনৈতিক স্বার্থটাকে যুক্ত করা হয়। এই পার্থক্যগুলো অনেক ছোট, স্বল্প পরিসরে আমি আর ব্যাখ্যা করলাম না, এবং যে কারণের জন্য যে আমাদের যে মানুষের মধ্যে যে কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে, তার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে প্রকল্পগুলো সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত,
সেই ধরনের অ্যাকাউন্টসের সংখ্যাটা বেড়েছে। বাড়ার কারণ হচ্ছে মানুষ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়েছে। শুধুমাত্র কর্মহীন মানুষ ব্যাংক অ্যাকাউন্ট করে না, মানুষ তার অতিরিক্ত অর্থ ব্যাংকে সংযুক্ত করে। সেই অর্থে আমরা দেখছি যে আমাদের পাবলিক প্রভিডেন্ট ফান্ড এই নাম্বারটা যখন বাড়ছে, তখন বুঝতে হবে যে অর্থনীতিতে তারা উন্নয়নে অর্থ সহায়তা করছে। যখন পোস্ট অফিস সেভিংস ব্যাংকে ইনভেস্টমেন্টটা বাড়ছে, তখন বুঝতে হবে স্বল্প সঞ্চয় সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা সঞ্চয় করছে। ফলে কর্মসংস্থান হচ্ছে বলেই এই গতিশীলতাটা আসছে, সেটা একটা বিষয়। এবং এই জটটা অনেকটা কমানো গেছে। ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক ক্ষতিপূরণ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটা করা সম্ভব হয়েছে। এবং লিটিগেশনের সংখ্যাটাও এই আমাদের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের মধ্যে দিয়ে কমানো সম্ভবপর হয়েছে। আমাদের দর্শক বন্ধু যে প্রশ্নটা করলেন যে এই প্রকল্পের মাধ্যমে কি কর্মসংস্থান বৃদ্ধি হতে পারে, আপনার যে উত্তরটা তার সাথে তো একেবারেই আমরা বুঝতে পারলাম যে কর্মসংস্থান বৃদ্ধি তো অবশ্যই হবে, কারণ যখনই জমি অধিগ্রহণ করা হচ্ছে তখন একটা কর্মসংস্থানের যখন একটা আমরা আগে প্রতিদিন আমরা 8 কিলোমিটার রাস্তা করতাম, আজকে প্রতিদিন 36 কিলোমিটার রাস্তা করছি। ফলে এই যে বিষয়টা টেকনোলজি, মানে আমাদের দেশে এই দ্রুততার সঙ্গে কাজ করতে হলে দুটো পলিসি আছে, একটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ, একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ। শ্রম নিবিড় প্রকল্প আর হচ্ছে পুঁজি নিবিড় প্রকল্প, যেখানে শ্রমিককে বেশি রাখা হবে আর একটা হচ্ছে পুঁজিকে বেশি রাখা হবে। আমরা আমাদের দেশের মতো বৃহত্তর জনসংখ্যার দেশে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করাটা খুব জরুরি। যে কারণের জন্য এআইও আমার যেমন দরকার, তেমনি এমন অনেক সেক্টর আছে, আমরা বলি যে সেমি স্কিল, আনস্কিল, সেমি স্কিল, স্কিল, এরপরেও একটা শব্দ আমরা নতুন করে পাচ্ছি, হুইচ ইজ কল্ড রিস্কিল। অর্থাৎ আমার জ্ঞানটাকেও প্রতিদিন ঝালাই করতে হবে এটা টিকে থাকার জন্য। ফলে যারা এআইতে কাজ করেন তাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে আমাকে আরেকটা প্রকল্প শিখতে হবে যদি আমি এই মার্কেটে। সে শুধু অন্যকে থ্রেট ভাবলে হবে না, এটাকে চ্যালেঞ্জ ভাবতে হবে, থ্রেট না ভেবে, এবং অ্যাকসেপ্ট করতে হবে চেঞ্জিং ওয়ার্ল্ডের সঙ্গে। আমরা যখন মডার্নাইজেশন হয়নি তখন তো প্রচুর মানুষ যেমন প্রাথমিকভাবে কাজ হারিয়েছে, আবার টেকনোলজি শেখার মধ্যে দিয়ে কাজ পেয়েছে। আবার নতুন টেকনোলজির ক্ষেত্রেও একই কথা সমানভাবে প্রযোজ্য, সারা বিশ্বে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে। সর্বজিৎ স্যারের কাছে যাই। স্যার, আপনি বলছিলেন যে বেশ কিছু শহরকে এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, কয়টি শহরকে অন্তর্ভুক্ত করা হলো? এই মুহূর্তে সারা ভারতবর্ষে 550টা শহরকে এই প্রকল্পের সাথে যুক্ত করা হয়েছে। আর যদি এটাকে ভাগ করেন তাহলে মোটামুটি ভারতবর্ষের সমস্ত স্টেটেরই কিছু কিছু করে শহর আছে। আমি আপনাকে নর্মাল একটা পরিসংখ্যান বলি। এই প্রকল্পটার ভারতবালা প্রকল্পের একটা স্ট্যাটিস্টিক্স এরকম যে টপ পারফর্মার, প্রতিটা জায়গার পারফরমেন্সের ক্যাটাগরি হয়, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে হাই পারফর্মার, একটা হচ্ছে মডারেট, আর একটা হচ্ছে লো। টপের মধ্যে আপনার উড়িষ্যা, রাজস্থান, হরিয়ানা, এদের প্রত্যেকেরই 90 থেকে 96% হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে এদের অ্যাচিভমেন্ট। তার মানে বুঝতে পারছেন যে এই যে 4-5টা যে দিল্লি আছে, হরিয়ানা আছে, রাজস্থান আছে, উড়িষ্যা এবং গোয়া, এরা হচ্ছে টপ। গোয়া তো 100%ই করে ফেলেছে। এবারে হাই পারফর্মারের মধ্যে পড়ছে গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল। এদের প্রত্যেকেরই 80 থেকে প্রত্যেকেরই মোটামুটি 89% হচ্ছে এদের, এটা স্ট্যাটিস্টিক্স যেখান থেকে খুশি আমরা দেখতে পারেন। আর মডারেটের মধ্যে পড়ছে মোটামুটি একটা পরিসংখ্যান এরকম 60 থেকে 73-4, তার মধ্যে আপনার ছত্তিশগড়, কর্ণাটক আছে। এই যে একটা পদ্ধতি, এক্ষুনি পঙ্কজ স্যার বলছিলেন যে আপনার ভারতবর্ষের লোকসংখ্যা আছে, সেই লোকসংখ্যার মধ্যে স্কিল, আনস্কিল, সেমি স্কিলড, আপনি এই একটা যে প্রজেক্ট হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে মানুষ, লেবার ইন্টেন্সিভ ব্যাপার। তো একটা রাস্তা বানাতে গেলে লেবার লাগবে, যত রকমই মডার্নাইজেশন হোক। মানে পিএম গতিশক্তি জাস্ট আপনার জিআইএস সিস্টেমে ওটাকে দেখানো হয় যে কোথা দিয়ে কিভাবে রাস্তাটা হবে, বাট কাজটা করে আলটিমেট মানুষ। সেই মানুষের নিশ্চয়ই ডাইরেক্ট কর্মসংস্থান হচ্ছে। আর ফিউচারিস্টিক, উনি একটা কথা বলছেন, ফিউচারিস্টিক
আপনি কেন করছেন এটা করে আপনার ইন ফিউচারে ভারতবর্ষের বিভিন্ন জেলায় কি হবে। আমি ছোট্ট একটা জিনিস বলি, আমাদের পশ্চিমবঙ্গের অনেক ছোট ছোট শহর আছে যেখানে আপনার কাপড় জামাও তৈরি হয়, তো সেই জিনিসটার বিপণন হয় না। কেন হয় না? তার কারণ যে সেই লোকটা ভাবে এই মার্কেট কোথায় নিয়ে গিয়ে বোম্বে বিক্রি করব কি মহারাষ্ট্র উত্তরপ্রদেশে বিক্রি করব। তাহলে এই যে প্রকল্পটা হচ্ছে এটা ডাইরেক্ট সেখানে গিয়ে যোগাযোগ ব্যবস্থা হবে। এতে আমার মনে হয় প্রতিটা মানুষের উপকার হবে। এবং সব থেকে বড় যে জিনিস যে কারণেই প্রজেক্টগুলো আটকে যাচ্ছে সেটা হচ্ছে জমি অধিগ্রহণ। তাহলে প্রতিটা রাজ্যের যারা সরকার থাকবে তাদের এই সদর্থক মানসিকতা থাকা উচিত যে আমরা এই রকম একটা প্রজেক্ট করে এর মধ্যে রাজনীতির কোনো কথা চিন্তা না করে মানুষের স্বার্থে, যদি মানুষের স্বার্থেই একটা সরকার হয়ে থাকে, মানে মানুষের ভোটে যদি নিযুক্ত হয়, তাহলে একটাই কাজ হবে, এই প্রজেক্টগুলো যাতে প্রতিটা রাজ্যে ভালো করে হয় এবং আরও ভারতবর্ষের উন্নতি হয় তার ব্যবস্থা করা, মানুষের কাজে যাতে ব্যবহার হয়। স্যারের কাছে যাব। স্যার, আমি একটু আপনার কাছে জিজ্ঞেস করব যে এই যে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যুব সমাজের একটা ট্রেন্ড যে তারা একটা স্টার্ট আপ বিজনেস করবে, এক্সপোর্ট করবে, একটা স্বপ্ন। তো এই যে স্বপ্নটা, এই ভারতমালা বলুন বা সাগরমালা বলুন, এই যে প্রকল্পগুলোর মাধ্যমে এই স্বপ্নটা কি তাদের সার্থক হতে পারে? অবশ্যই। মূলত স্টার্ট আপ বিজনেসের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ মানে 4 তারিখ পর্যন্ত যদি বলি একটা পিছিয়ে পড়া রাজ্য। আমরা মানে একটা কথা বলা হয় অর্থনীতিতে, সান রাইজেস ইন দ্য ইস্ট, সান সেট ইন দ্য ইস্ট। আমাদের রাজ্য 48 সালে যেখানে দাঁড়িয়েছিল, 1967 সালের পরে যে রেজিমেন্টেড লেবার মুভমেন্ট, এই ব্যাপারটার জন্য আমার রাজ্য ক্রমশ পিছিয়ে পড়েছে। আমরা একটা অগ্রগণ্য শিল্পের রাজ্য থেকে পিছিয়ে পড়া রাজ্যে পরিণত হয়েছি। শুধু এই প্রকল্পের মধ্যে দিয়ে অর্থনীতির ক্ষেত্রে নয়, আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা, বাহ্যিক নিরাপত্তা, তাকেও আমরা অনেক বেশি সিকিউর করতে পারি। আপনি দেখুন যে রেড করিডোর, নেপাল থেকে আন্ধ্রা পর্যন্ত, নেপালের বর্ডার থেকে আন্ধ্রা পর্যন্ত যে করিডোর, এই করিডোরের চারপাশে মাওয়িস্ট সংগঠনগুলো, আমার কয়েক বছর আগের পরিসংখ্যান হচ্ছে 25,000 কোটি টাকার প্রকল্প তাদের বাজেট, মাওয়িস্টদের বাজেট, মানে যারা সোকল্ড ডাউনটাউন মানুষদের কথা বলে, তাদের আর্মস অ্যামিনিশন অধিকাংশের জন্য খরচ হচ্ছে 25,000 কোটি টাকা। যখন এই প্রথমে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, তারপরে ভারতমালা, সাগরমালা, গতিশক্তির প্রকল্পগুলো যত কার্যকরী হয়েছে তত এই বিষয়গুলো ভ্যানিশ হতে শুরু করেছে। এবং আমাদের সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রেও এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা বলছি ফ্রিকোয়েন্সি, স্পিড, অ্যাকুরেসি, যেমন কম্পিউটারের ক্ষেত্রে সত্যি এই প্রকল্পগুলো সেটা আমাদের দিতে সাহায্য করেছে। ফলে এই প্রকল্পগুলোর মধ্যে আরেকটা সুবিধা কি, আপনি যেটা বললেন যে আমরা যে উদ্যোগগুলো গ্রহণ করি, আগে আমাদের একটা বৃহত্তর উদ্যোগ ছিল। যেমন আমি আপনাকে বলতে পারি যে বজবজ জুট মিল, যেখানে 10,000 লোক চাকরি করত, আজকে উইপ্রোর যে সেন্টার সেখানে 500 লোক চাকরি করে। আজকে 10,000 লোক চাকরি করার সংস্থান হবে না। আমাদের যে এমএসএমই মিনিমাম সেখানে হয়তো 10 জন থেকে 100 জন চাকরি করে, কাজ পায় বা ডাউনটাউনে হয়তো একটু ডাউনস্ট্রিমে একটু বেশি হয়। কিন্তু স্টার্ট আপ বিজনেস একটা 1000 স্কোয়ার ফিট দিয়ে, তো আমরা জানি রিলায়েন্স শুরু হয়েছিল 1980 সালে, হ্যাঁ, বা ইনফোসিস তৈরি হয়েছিল এন নারায়ণ মূর্তি তার স্ত্রীর কাছ থেকে 10,000 টাকা ধার করে নিয়ে শুরু করেছিলেন। তো স্টার্ট আপটা এইরকম, আমরা কেউ ভেবেছি যে এইরকম 35 বছরে মহিরূপ আকার ধারণ করেছে যুব সমাজ এর মধ্যে এই যে স্বপ্ন। এবং আমার একটা কথা, বইয়ের কথা মনে পড়ছে, গুরচরণ দাস, he was the vice chairman of the Procter and Gamble. তিনি যখন ভারতবর্ষে ফিরে এলেন আমেরিকা থেকে, তিনি একটা সারা ভারতবর্ষ ট্রাভেল করলেন, করে একটা বই লিখলেন, ইমাজিনিং ইন্ডিয়া। এই ইমাজিনিং ইন্ডিয়ার একটা টার্ম আমার মনে হয় প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে ওয়ার্কিং ক্লাস তারা ভারতবর্ষে বিপ্লব আনতে পারবে না।
উনি লিখছেন আজ থেকে 20 বছর আগে, ভারতবর্ষে একটা নিউ এন্টারপ্রেনিয়ার আসছে, নতুন উদ্যোগপতি। তখনও স্টার্ট আপ কথাটা আসেনি। এই নতুন উদ্যোগপতি ভারতবর্ষে বিপ্লব আনবে। মানে বিপ্লব এই অর্থে যে লাল পতাকা আর সব ভেঙে দাও গুড়িয়ে দাও সেটা বিপ্লব নয়। বিপ্লবটা হচ্ছে এটাই যে আমি অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করব, যার মধ্যে দিয়ে আমি কর্মপ্রার্থী নয়, আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব। গতিশক্তি, ভারতমালা এবং সাগরমালা প্রকল্প এই স্টার্টআপকে আরো এক্সপিরাইট করে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের যে সড়ক যোগাযোগ, আমাদের যে বন্দরের যোগাযোগ এবং লজিস্টিক্স যে সাপোর্ট, তার মধ্যে দিয়ে তারা উপকৃত হবে এবং তাদের ব্যবসা প্রস্ফুটিত হবে। আমাদের অর্থনীতিতে সত্যি একটা নতুন দিগন্ত, বিপ্লব না বলে আমি বলবো নতুন দিগন্ত সূচনা হবে। সেটাই মনে হয় এই প্রকল্পের সার্থকতা। অসংখ্য ধন্যবাদ স্যার। আজকের অনুষ্ঠান আমাদের আজকে এখানেই শেষ করতে হবে, আমাদের সময় শেষ। আপনারা অনেক তথ্য আমাদের দর্শক বন্ধুদের দিলেন। দর্শক বন্ধু, আপনাদেরও অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। এই যে উন্নয়নমূলক প্রকল্প ভারত সরকারের, সেগুলি জানতে অবশ্যই দিশা কলকাতা দূরদর্শনের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে চোখ রাখবেন মঙ্গলবার ঠিক বিকেল 5:30টায়। আমাদের আগামী পর্বের বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। সঙ্গে থাকবেন ডক্টর মৌমিতা রায় সরকার এবং ডক্টর অনিমেষ মাইতি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই দিশা অনুষ্ঠানের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী মঙ্গলবার বিকেল ঠিক 5:30টায়। নমস্কার।